দর্শক, ফেব্রুয়ারিতেই বারবার নির্বাচন অনুষ্ঠিত হবে এমন কথা বলা হলেও কোথায় যেন সংশয় রয়ে গেছে। ইতিমধ্যেই ভোট ঘিরে জোটের রাজনীতিও শুরু হয়েছে, পিয়ারের দাবিতে মাঠে আন্দোলন হচ্ছে। কেউ কেউ আবার নির্বাচনী মাঠে আওয়ামী লীগকেও ফেরত চাইছে। সব মিলিয়ে আগামী 4 মাস যে বহু ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে বাংলাদেশ পাড়ি দিবে এতে কোনো সন্দেহ নেই। সেই ক্রিয়াশীল রাজনৈতিক পরিস্থিতিটা কি হতে যাচ্ছে আমরা তা বুঝতে চাই। অতীত থেকে বর্তমানের কাঠগড়ায় বিএনপির রাজনীতিকে বিশ্লেষণ করতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চের সাথে আছে আমি জান্নাতুন নাইম, আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার অতিথি হিসেবে রয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ব্যারিস্টার কায়সার কামাল, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন? ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কেমন আছেন? আফসোস, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, সবসময় ভালো আছি। ব্যারিস্টার কায়সার কামাল, আমি দেখছিলাম গতকালই তারেক রহমানের উপদেষ্টা, তিনি বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেখানে তারেক রহমানই বিএনপির নেতৃত্ব দেবেন। বিএনপির অনেক সিনিয়র নেতাকে আমি বারবার এই কথাটা বলতে শুনছি। তো এই বারবার এই কথাটা কেন বলবার প্রয়োজন হচ্ছে? মানে তিনি দেশের বাইরে রয়েছেন বলে কি তার নেতৃত্ব নিয়ে তৃণমূলে কোনো সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে, যেই কারণে বারবার এই কথাটি মনে করিয়ে দিতে হচ্ছে? ধন্যবাদ। আসলে কোন ইন্ডিভিজুয়াল নেতৃত্ব বলেছেন তাই সেটা তার ব্যক্তিগত বিষয়, বাট জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা, কার্যত তিনি দল চালাচ্ছেন দীর্ঘদিন যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে, সেটাই বাস্তবতা। তো এখন কেউ যদি বলেন যে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বেই আগামীতে নির্বাচন হবে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি হয়তো কোনো অবস্থার প্রেক্ষিতে সেটা বলেছে, কোনো সাংবাদিকের প্রশ্নের জবাবে হতে পারে, বাট ইট ইজ ওয়েল সেটেলড এবং ওয়েল অ্যাকসেপ্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি থ্রু আউট দ্য পার্টি লাইন, এবং শুধুমাত্র বিএনপি না, অপরাপর ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলের সাথে তিনি গত 15-16 বছর টানা কথা বলে আসছেন। এবং পার্টিকুলারলি 2018-এ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে একটা মামলায় কারাগারে প্রেরণ করা হলো, তখন থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সো তখন থেকেই তিনি শুধুমাত্র বিএনপির নেতৃত্ব না, বিএনপির নেতৃত্বাধীন সমস্ত যে সংগঠনগুলো আছে ক্রিয়াশীল ছিল এবং আছে, প্রত্যেকের সাথে পরামর্শক্রমে তিনি ফ্যাসিজম বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অতএব আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমান সাহেবের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পরামর্শে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি অংশগ্রহণ করবেন, এটা দিবালোকের মতো সত্য এবং স্পষ্ট। তো এটা নিয়ে সংশয়ের কিছু নেই। আচ্ছা, যেই নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি অংশ নেবে সেই নির্বাচনের আগে কি তিনি দেশে আসবেন? নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই বলছেন? সন্দেহ কেন থাকবে? দেখুন, জনাব তারেক রহমান সাহেব এই দেশের সন্তান। আমরা যদি একটু, উনি সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, সেটার থেকে বাদ দিয়ে যদি ধরি জনাব তারেক রহমান সাহেবের কথা, আমাদের মতোই তিনি এই দেশে বেড়ে উঠেছেন। তার স্কুল এই দেশে কেটেছে, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ইউনিভার্সিটি, পড়াশোনা, শিক্ষা আপনার মতোই তিনি ধুলোবালুতে খেলেছেন, ফুটবল খেলেছেন, বৃষ্টিতে ভিজেছেন, রৌদ্রে পড়েছেন। সো তিনি তো এই দেশের মানুষ। অবস্থার প্রেক্ষিতে ওনার জীবন রক্ষার জন্য 1/11-এর সময় ওনার উপরে যে ব্রুটাল টর্চার করা হয়েছিল, তা থেকে চিকিৎসার জন্য এবং জীবন রক্ষার জন্য তিনি মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের অনুমোদন ক্রমে, কোনো কারোর দয়ায় না, কিন্তু অ্যাপিলেট ডিভিশনের অনুমোদন ক্রমে জামিন নিয়ে তিনি বিদেশে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। তারপরের ইতিহাস তো প্রত্যেকেই জানা, কেন তিনি আসতে পারেননি। যখন ফ্যাসিস্ট প্রধান পলাতক শেখ হাসিনা উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বলতো যে সাহস থাকলে আয়, সেটা তো শেখ হাসিনার সময় গেল একটা। জি, জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে, অন্তত 5 আগস্টের পরে তো একটা নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশের আপনি বলছেন যে তারেক রহমান তার ধুলো মাটিতে বেড়ে উঠেছেন, সেই মাটিতে তিনি ফিরছেন না? নিশ্চয়ই ফিরবেন তিনি। দেখুন, জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সর্বোচ্চ, মানে কোনো কি দিন তারিখ দেওয়া সম্ভব হবে এখনো? আমি আসছি। বাংলাদেশ সর্বোচ্চ এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের তিনি নেতৃত্ব দিচ্ছেন। আর আমাদের দেশের রাজনীতিটা শুধুমাত্র আমাদের দেশকেন্দ্রিক চিন্তা করলে হবে না, এটা একটা আঞ্চলিক রাজনীতি আছে, সাবকন্টিনেন্টের একটা পলিটিক্যাল লিগেসি আছে, হিস্ট্রি আছে। তো তার থেকে তো ধরেন তিনি ব্যতিক্রম না। ধরেন আমাদের ইন্ডিয়াতে যেমন আছে গান্ধী পরিবার, নেহেরু পরিবার,
ভুট্টো পরিবার পাকিস্তানে, শ্রীলঙ্কায় আছে, বাংলাদেশে আছে, নেপালে আছে। তো এই সমস্ত যে রাজনৈতিক পরিবারগুলো আছে, আমরা যদি গত 10, 15, 20 ইয়ার্সের বা আরও বেশি প্রেক্ষাপট যদি দেখি, এই পরিবার থেকে যারা নেতৃত্ব দেন প্রত্যেকেরই একটা আমি বলবো থ্রেটেন্ড একটা কাজ থাকে, মানে থ্রেটেনিং একটা সিচুয়েশন থাকে। যে পরিবারগুলোর কথা বলছেন তারা কিন্তু থ্রেটেন ছিল, তারপরে দেশে থেকেছে, ছিল এবং আছে এখনো, দেশে থেকেছে, অ্যাসাসিনেশন হয়েছে, সেটার অংশ হিসেবে, হ্যাঁ, সেটার অংশ হিসেবে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অ্যাসাসিনেটেড হয়েছিলেন। তো আমাদের অবস্থার প্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেব নিশ্চয়ই তিনি যথাসময়ে আসবেন এবং সেটা নির্বাচনের পূর্বেই। আচ্ছা, আমি এখন যদি একটু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করি, বেশিরভাগ মানুষ বা একটা বড় অংশের মানুষের ধারণা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো নাই। অনেকের সংশয় রয়েছে নির্বাচনের আগে সেটি আরও খারাপের দিকে যাবে। তো তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত যেই সময়টা, সেখানকার ওই রকম একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরাটা কি তখন কোনো সুবিধাজনক অবস্থা বলে মনে হয়? দেখুন, সুবিধা বা অসুবিধা তার চেয়ে বরঞ্চ জনাব তারেক রহমান সাহেব, তখন তো তার জন্য রিস্ক আরো বেশি ইনফ্যাক্ট এখনকার। জনাব তারেক রহমান সাহেব প্রত্যক্ষভাবে বিবেচনা করছেন যত তাড়াতাড়ি সম্ভব সবকিছুর আঙ্গিকে তিনি দেশে আসার জন্য। সেই হিসাবে দলের কর্মী হিসাবে আমরা প্রত্যাশা করি রাষ্ট্রীয়ভাবে জনাব তারেক রহমান সাহেবকে একটা নিরাপত্তা বিধানের প্রয়োজন। যেমন ইন্ডিয়াতে আছে জ্যাট ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন রাহুল গান্ধী সাহেব বাবু, এইরকম পাকিস্তানেও আছে। তো জনাব তারেক রহমান সাহেবের ক্ষেত্রে রাষ্ট্র নিরাপত্তা বিধান করবেন এবং সেটা উচ্চ লেভেলের একটা নিরাপত্তা বিধান করবেন, সেটা আমরা দলের কর্মী হিসাবে, দেশের মানুষ সেটা প্রত্যাশা করছে। তো নিশ্চয়ই রাষ্ট্র সে বিবেচনা নেবেন। আর আইন শৃঙ্খলার কথা যেটা বলেছেন, বাংলাদেশ বর্তমান যে সরকার আছেন একটা ভঙ্গুর রাষ্ট্র পেয়েছেন, বাই অল মিনস। আই রিপিট এগেন, ভঙ্গুর রাষ্ট্র। কেন ভঙ্গুর রাষ্ট্র? অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি লন্ডন, আমেরিকা চলে গেছে, দুবাই চলে গেছে, পাচার করে দিয়েছে শেখ হাসিনা। দেখেন ওখানে ওই আল জাজিরাতে একটা ছিল যে প্রাইম মিনিস্টার্স ম্যান। সো এই প্রাইম মিনিস্টার্স ম্যানরা অর্থনীতি পাচার করেছে, পুলিশ প্রশাসন ভেঙে ফেলেছে। আপনি চিন্তা করতে পারেন, পুলিশের একজন আইজিপি বেনজির আহমেদ, আরও এরকম অনেকেই আছে, তারা টোটাল পুলিশের যে প্রশাসনটা আছে সেটাকে ভেঙে ফেলেছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলেন, মানে মুজিববাদের ছাকুনি দিয়ে চাকরি দিয়েছে, জুডিশিয়ারি তার ব্যতিক্রম না। অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো ছিল সেই কাঠামোটাকে নষ্ট করে দিয়েছে, না শুধুমাত্র ভেঙে ফেলেছে শেখ হাসিনা ওয়াজেদ। সেই ভঙ্গুর রাষ্ট্র থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থনে যে বর্তমান সরকার আছে তারা চেষ্টা করছে। আর এই যে পুলিশ প্রশাসন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এই মানুষগুলো তো ভাই মঙ্গল গ্রহ থেকে আসেনি, বাংলাদেশের মানুষ। ওনাদের মধ্যে যে পরিমাণ স্পৃহা থাকা উচিত ছিল, তাদের নিজেদের অনেকের কৃতকর্মের কারণে সেই স্পৃহাটা নেই। আমি যখন রাস্তা দিয়ে আসবো, আমি যদি একটা অন্যায় করে আসি, আনফর্চুনেটলি আমি যখন পুলিশ স্টেশনে যাব, আমার মধ্যে কিন্তু একটা ভিতরে আত্মোপলব্ধি কাজ করবে। তো এই পুলিশ প্রশাসন গত 15 বছর কিভাবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষের উপর কীরকম অত্যাচার করেছে সেটা তো ওনারা নিজেরাও জানেন। সো উই আর অ্যাকসেপ্টিং অল সার্কামস্টেন্সেস অ্যান্ড উই বিলিভ ডে বাই ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আস্তে আস্তে ইমপ্রুভ হবে এবং ওনাদেরও সেলফ রিয়েলাইজেশন আসবে যে দিস ইজ মাই কান্ট্রি, my bread and butter in this country, my children are in this country, my parents are in this country. I got to make the country better what we are have now. ব্যারিস্টার কায়সার খান, আপনি যে জেড ক্যাটাগরি নিরাপত্তার কথা বলছিলেন, ধরেন হাইপোথেটিক্যালি যদি আমি ধরে নিই যে সেই নিরাপত্তা অন্তর্বর্তী সরকার জনাব তারেক রহমানকে দিল না, নির্বাচনের আগেও দিল না, তাহলে তিনি কিভাবে ফিরবেন? এটা হাইপোথেটিক্যাল কোশ্চেনের জবাব, হাইপোথেটিক্যাল কোশ্চেনের জবাব দেওয়া উচিত না। এখনো পর্যন্ত তো না, উচিত ব্যবস্থা যেহেতু করেনি, যেহেতু উনি বলতে পারেন যে একটা ওয়াইজ গেস, যেহেতু উনি আসেননি এখন পর্যন্ত, আমরা হাইপোথেটিক্যাল কোশ্চেনের জবাব না দিয়ে আমি হাম্বল একটা অনুরোধ রাখবো, এটা দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনাব তারেক রহমান সাহেবের মতো যারা ব্যক্তিত্ব আছেন তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করা, এটা দেশের স্বার্থে প্রয়োজন। সেই নিরাপত্তা বিধান কি বেগম খালেদা জিয়ার জন্য করতে হবে? If situation permit or allows, why not? মানে
বর্তমানে বিএনপি তাহলে মনে করছে যে বেগম খালেদা জিয়ার চেয়ে তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকিটা বেশি রয়েছে? না, জনাব তারেক রহমান সাহেবের নিরাপত্তা ঝুঁকি ব্যক্তিগতভাবে বলবো না, দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন, জি, প্রধান নেতা হিসাবে যিনি, যেমন যে জনাব তারেক রহমান সাহেব আজকে যখন বাংলাদেশে আসবেন, স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণা বিভিন্ন কাজের টেকনাফ থেকে তুলিয়া দেশের প্রত্যন্ত অঞ্চলে উনি গিয়ে অভ্যস্ত। আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। গ্রাসরুট লেভেলে জনাব তারেক রহমান সাহেবের যেহেতু তাকে অনেক জায়গায় মুভ করতে হবে, অ্যাকসেপ্টেবিলিটি আছে বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে, জনাব তারেক রহমান সাহেবের চেয়ে ওই গ্রাসরুট লেভেলে, প্রান্তিক লেভেলে কারো আর সেই কমিউনিকেশনটা নেই। তো তিনি যখন দেশের বিভিন্ন প্রান্তরে যাবেন, নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাইলেও হেলথ পারমিট হয়তো নাও করতে পারে, যে কারণে জনাব তারেক রহমান সাহেবের নিরাপত্তা বিধানটাই প্রণিধানযোগ্য। বুঝেছি। আমি এবার একটু বিএনপি নির্বাচন নিয়ে কি ভাবছে সেটাই চলে আসতে যাচ্ছিলাম। আজকে আমি দেখলাম যে গাজীপুর 6 এবং নরসিংদী 5 এই দুইটি আসন ছাড়া জাতীয় সংসদের বাকি 298টি আসনের প্রার্থী 4 মাস আগে জামাত ইসলাম ঠিক করে ফেলেছে এবং তারা এখন কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত আমরা জানি না যে বিএনপির কে কোথায় কবে সেই তালিকাটি প্রকাশিত হবে। আপনাদের কি মনে হয় যে মানে বিএনপি নির্বাচনের কথা সবচেয়ে বেশি বললেও নির্বাচনী ট্রেন্ডটাতে বিএনপি কিছুটা পিছিয়ে রয়েছে এই প্রস্তুতির দিক থেকে? একদম না। আচ্ছা, নির্বাচনের জন্য বিএনপি প্রতিদিনই প্রস্তুত থাকে। 2008 সনের যে নির্বাচনটা হয়েছিল ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে, কারচুপির তাহলে মাধ্যমে। একটু অন্যভাবে জিজ্ঞাসা করি, মানে বিএনপি কি একটু কম গোছানো বলে মনে হচ্ছে না? একদম কম গুছানো না। বিএনপি হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ রেড। তো আয়রন ইজ গেটিং রেড, ইট উইল বি হিট হোয়েন ইটস টাইম, বাট ইজ ভেরি সুন। বিএনপি দেখুন, আপনি যদি জামাতের সাথে কম্পারিজন করেন, জামাত একটা কীরকম পার্টি আমরা সর্বজন বিদিত, অর্থাৎ তাদের অনেক কাজ। হ্যাঁ, আপনি জানি সেই কোশ্চেনটা করবেন কীরকম পার্টি। আপনারা টেলিভিশনের সাংবাদিক বা সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারি যে তাদের অনেক কাজ হয় যেটা তাদের নিজস্ব একটা বলয়ের মাধ্যমে, যেটা পপুলারলি নোন অ্যাজ আন্ডারগ্রাউন্ড। তাদের নিজস্ব বলয়, তাদের কাছে সেটা হয়তো ট্রান্সপারেন্ট, বাট সাংবাদিক মহল বা সাধারণ মানুষের কাছে মনে হয় যে সেটা তারা অনেক কিছুই গোপনে করছেন, প্রকাশ্য করছেন না। তো জামাতের সাথে বোধহয় কম্পারিজনটা ঠিক হবে না। হাউএভার বিএনপি নির্বাচনী প্রস্তুতি আছে, বাট তারা গোপনে করলেও কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ্যে ঘোষণা করে দিল আপনাদের আগে। হ্যাঁ, সেটা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন, তাদের জন্য এটা খুব সহজ হয়। কারণ তারা গোপনে অনেক কাজ করতে পারেন, গোপনে কাজ অনেক কিছু করছেন বা গোছাচ্ছেন। আর তাছাড়া যদি আপনি উইথ ডিউ রেসপেক্ট টু জামাত, আপনি বিএনপির ব্যাপ্তি আর জামাতের ব্যাপ্তি তো এক না। এক একটা আসনে বিএনপি 4 জন 5 জন 6-7 জন করে ক্যান্ডিডেট আছে। আমাদের ধরেন সেই 79-এর পার্লামেন্ট মেম্বার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যারের সময় অনেক এমপি প্রার্থী হয়তো হতে পারেন। তারপরে 91-এ আছে, 96, 2001, 2008, 2018। সো এই যে ধারাবাহিকতাটা, আনফর্চুনেটলি তো জামাতের সেই ঝুলিটা নেই। আপনি 86-এ স্বৈরাচার এরশাদের অধীনে জামাত নির্বাচন করেছিল আওয়ামী লীগকে সাথে নিয়ে, স্বৈরাচারের টাইমটাকে প্রলং করার জন্য। জামাতের কেউ কি ছিল সংসদ সদস্য? আই ডোন্ট নো। 91-এ নির্বাচন করেছিল, সেখানে কয়েকজন ছিলেন। 96-এ আওয়ামী লীগের সাথে আঁতাত করে নির্বাচন করলো, 3টে আসন পেয়েছিল। 2001-এর 4 দলীয় ঐক্যজোটের মাধ্যমে নির্বাচন করলেন, কিছু আসন পেয়েছেন। সো জামাতের যদি পার্লামেন্টারি সিটের কনফার্মেশনের কথা চিন্তা করেন, সেটার সাথে তো আর বিএনপিকে তুলনা করলে বোধহয় বিএনপির প্রতি অবিচার করা হবে। আচ্ছা, এখন যে এই যে জামাত ইসলামী দলগুলোর সাথে ঐক্য করলো এবং মাঠে আছে পিয়ারের দাবিতে, আচ্ছা একটু তারপরে পিয়ারের দাবি যেহেতু আসলো, আমি দেখছিলাম আপনি এই বছরের শুরুর দিকে বলছিলেন একজনও যদি বিরুদ্ধ মতের থাকে তারপরে আমি মনে করি যে তাদের মত প্রকাশের স্বাধীনতা তার থাকা উচিত। আবার আপনি এখন বলছেন জামাত যখন পিয়ারের দাবিতে বা পিয়ারের মত নিয়ে মাঠে আছে, আপনি বলছেন যে পিয়ারের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামাত, ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। মানে দুটো কি বিপরীত ধর্মী হয়ে গেল না? জামাত তো মতই প্রকাশ করছে, পিয়ারের প্রকাশ করছে, বাট মত প্রকাশ করা এক জিনিস, আরেকটা হলো যে পিয়ার না হওয়া পর্যন্ত আমি হতে দিব না, দ্যাট ইজ ডিফারেন্ট জিনিস। আই ক্যান ডিমান্ড যে হ্যাঁ পিয়ারের মধ্যে হয়। তো আমি এখানে একটু সময় দেন, আমি বলবো 2-3টা কাজ হইতে পারে। আর সবচেয়ে বড় কথা আমার কাছে একটা খুব আশ্চর্য লাগে, বর্তমান সমসাময়িক বিশ্বের মধ্যে সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। আমি জানি না একটা ইসলামিক দল হয়ে জামাত ইসলাম কিভাবে ইসরায়েলকে ফলো করছে। মানে দেখেন, বিপরীত ধর্মী কিন্তু জামাত ইসলাম এবং ইসরায়েলকে ফলো করছে। ইসরায়েলের যে নির্বাচন পদ্ধতি,
অ্যাবসলিউটলি পিয়ার। সো জামাতের কাঠামোতে কিভাবে ইসরায়েলের মেকানিজমটা মাথায় আসলো, এটা আমি প্রায়শই আমার মাথায় তারা হয়তো নেপালেরটাও করতে পারে, ইসরায়েলেরটা হয়তো জানে না। ইসরায়েলটাই ডমিনেট করছে ওয়ার্ল্ডে, কিন্তু নেপাল তো এই কয়দিন আগে, আর নেপালে এই পিআর করে কয়দিন আগে যেভাবে হলো সেটা তো, অতএব যদি নেপাল থেকে শিক্ষা নেন তাহলে তো আর এটা নতুন করে বলারই কিছু থাকে না। এই জন্য আমি নেপালটাকে ওনাদের উদাহরণ আনছি না। আমার কাছে মনে হচ্ছে দে আর ফলোয়িং দ্য স্ট্রাকচার অফ ইসরায়েল। তো এখন আমাদের এই সাবকন্টিনেন্টে ইসরায়েলের শাসন ব্যবস্থা কায়েমটা জামাত কার স্বার্থে করছে, বুঝে করছে কি না, না বুঝে করছে, আই রিপিট এগেইন, দে আর ফলোয়িং দ্য ইসরায়েলি স্ট্রাকচার। সো একটা ইসলামপন্থী দল হয়ে, এই তাদের ভাষায় ইসরায়েলকে বলা হয় নাস্তিক, ইহুদি, তাদেরকে ফলো করা এটা আমার কাছে কেমন জানি দ্বিচারিতা মনে হচ্ছে। আই হাম্বলি রিকোয়েস্ট তারা দ্যাট শুড থিঙ্ক টুয়াইস। রেদার ওনারা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল দাবি করেন, হোয়াই ডোন্ট দে ফলো ওয়েস্টমিনস্টার টাইপ অফ পার্লামেন্ট বা কানাডিয়ান বা অস্ট্রেলিয়ান, যেখানে সংসদ, দেখুন এই বিশ্বে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছিল গোল্ডেন রেভলিউশন অফ 1885, না 1688 সনে, আই এম সরি, আই স্ট্যান্ড কারেক্ট, 1688 সনে ইংল্যান্ডে সোনালী বিপ্লবের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছিল, মোরলেস হয়ে হয়ে আজকে এই পর্যন্ত আসছে। যে দেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছে সেই দেশে এখন পর্যন্ত পিআর নেই। এখন জামাতে ইসলাম কেন ইসরায়েলকে কপি করছে, আমার কাছে এটা খুব বোধগম্য না। আর যদি ওনারা ইসরায়েলকে কপি করে, ওনাদের এই বাচন ভঙ্গিটা বোধহয় গণতান্ত্রিক হচ্ছে না। দে ক্লেম অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টি। বাচন ভঙ্গিটা যদি এরকম হতো যে ঠিক আছে আমরা পিআরের জন্য দাবি জানাচ্ছি, আই উইল হামলি রিকোয়েস্ট দেম, এই তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে সেই ম্যানিফেস্টোতে 1 নম্বর এজেন্ডা থাকবে পিআর থাকুক, এবং এই পিআরকে সামনে নিয়ে ওনারা জনগণের কাছে যাবেন যে দেখেন আমরা চাই বাংলাদেশে পিআরের পদ্ধতি ইসরায়েলের মতো। আমি শেষ করি, ইসরায়েলের মতো পিআরের পদ্ধতি চাই। সো এই পিআরটার পক্ষে আপনারা সমর্থন দেন। যদি জামাত সমর্থন পায়, আগামী সংসদ নির্বাচনটাতে ওনারা যদি ফার্স্ট হয়, চ্যাম্পিয়ন হয়ে যান, তার মানে কি দেশের মানুষ পিআর চাচ্ছে, ইসরায়েলকে দেশের মানুষ কপি করতে চাচ্ছে। সো তখন তারা গিয়ে বলতে পারে যে ইয়েস, পাবলিক ভোটেড ইন ফেভার অফ আস, এখন পিআরটা আমরা চাই, আমরা তখন মেনে নিব। তারা বলো যে ইসরায়েলি শাসন ব্যবস্থার মতো এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আমরা পিআরটা প্রবর্তন চাই এবং ম্যানিফেস্টোতে আনো। জনাব ব্যারিস্টার কায়সার কামাল, আপনার কি মনে হয় যে জামাত এই ধরনের দাবিটা আসলে চাচ্ছে বা করছে বিএনপিকে চাপে ফেলতে এবং নির্বাচনের কোনো হিসাব নিকাশ ঠিকঠাক করতে? আপাত দৃষ্টিতে কেন আমরা এটা মনে করব বিএনপি চাপে থাকবে কেন? বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, উদার গণতান্ত্রিক দল। জামাতের সাথেও তো বিএনপির কোলাবোরেশন ছিল, 4 দলীয় ঐক্য জোট করে 2001-এ নির্বাচন করেছে, পরবর্তী দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছে। তো বিএনপি সাচ এ কান্ট্রি, মানে কোনো ধরনের আসন নিয়ে নেগোসিয়েশন তারা আসলে করতে যাচ্ছে আপনাদের সাথে, আপনারা সেটা রাজি হয়ে গেলে এই দাবিটাও চলে যাবে? এখন আসন নিয়ে নেগোসিয়েশনের তো এটা হয়তো নীতি নির্ধারণী পর্যায়ে কিছু তো হয়েছে আসন নিয়ে ধরনের নেগোসিয়েশন, ইতিপূর্বে হয়েছে। ইতিপূর্বে তো ধরেন আওয়ামী লীগ ছিল রাজনীতির মাঠে, এইবার তো কার্যত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এক্সিকিউটিভ অর্ডারের মতে। সো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তো বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, সেই ক্ষেত্রে আমার কাছে বোধহয় মনে হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে যে এই পিআর বা আরও কিছু কিছু অযৌক্তিক যেগুলো ওনারা নিজেরাও হয়তো জানেন, কারণ দেখুন ইন্ডিভিজুয়ালি জামাতকে যদি কাউকে প্রশ্ন করেন, নিশ্চয়ই ইসরায়েলকে ওনারা কপি করতে চান না। বাংলাদেশে ইসরায়েলকে দৃষ্টান্ত হিসাবে চাই না, আমরা চাই ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্ট আছে, যেটা ইংল্যান্ডে আছে, অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে। সো আমরা ইসরায়েলকে কপি করতে চাই না, আমার মনে হয় ওনারাও করতে চান না। বাট আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, আই থিঙ্ক, নট দল থেকে, ব্যক্তিগতভাবে আমার মনে হয় ওনারা হয়তো নির্বাচনটা পিছানোর জন্য কোনো রকম একটা তাল বাহানা করার অপচেষ্টার অংশ নির্বাচন পেছাতে চান। আইন এবং সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এই বছরের জানুয়ারি থেকে মার্চ রাজনৈতিক সহিংসতায় 36 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বিএনপির দলীয় কোন্দলে 26 জন।
সেই হিসাবটা যখন আমি গেল আগস্ট থেকে মার্চ পর্যন্ত বা এই বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 529টি রাজনৈতিক সহিংসতার ঘটনা দেখছিলাম, যেখানে নিহত সব মিলে 79, আহত 4124, এবং এই 529টির মধ্যে 445টি ঘটেছে বিএনপির অন্তর্কোন্দলে এবং বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের কোন্দলের মধ্যে। আপনারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের জাতীয়তাবাদী ভার্সন হয়ে উঠবেন না, এটার গ্যারান্টি কি আছে? বা নির্বাচনের আগে এই কোন্দল আরো বাড়বে না, এটারই বা গ্যারান্টি কি আছে? আমি একটা কথা এখানে বলতে চাই, সেটা হলো যে বিএনপির যে রাজনীতিটা আছে টোটাল প্রেক্ষাপটটাই ভিন্ন। আপনি আওয়ামী লীগের সাথে কম্পারিজনটা সদয়ের সাথে অনুরোধ জানাবো না করতে, কারণ আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে ফেসিবাদী। আপনি যদি আওয়ামী লীগের রাজনীতি দেখেন, পার্টিকুলারলি আফটার লিবারেশন 71 থেকে মানুষ কিন্তু একদলীয় বাকশালের জন্য দেশ স্বাধীন করেনি। সেই আওয়ামী লীগ কিন্তু একদলীয় বাকশাল কায়েম করেছিল। তারপরে দীর্ঘদিন ক্ষমতার বাইরে, আবার যখন 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় আসলো অনেক মাপ চেয়ে, তখন কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ বলেছিলেন যে একটা লাশ ফেললে 10টা লাশ ফেলে দাও। আওয়ামী লীগের রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্যটা। তারপর 2008-এর পার্লামেন্টের নির্বাচন পরে 9 থেকে 5ই আগস্ট পর্যন্ত বিশ্বের ইতিহাসে এত ফেসিবাদী কায়দায় দেশ চালানো বোধহয় ওই ইটালি, মুসোলিনি বা নাজি এই জাতীয় কিছু ছাড়া আমাদের এই সাবকন্টিনেন্টে এরকম ছিল না কখনো। হ্যাঁ, কেউ হয়তো 5 বছর ক্ষমতায় থাকার সময় ভুলশুদ্ধ মিলিয়েই মানুষ, বাট আওয়ামী কায়দায় যেভাবে, অতএব আওয়ামী লীগের সাথে যদি কম্পেয়ার করা হয় বিএনপিকে, আমার মনে হয় আবারও বলবো বিএনপির প্রতি অবিচার করা হবে। বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। শহীদ জিয়া যখন বিএনপিকে গঠন করেন দেশের স্বার্থে এবং দেশের রিফর্মের জন্য বিএনপিকে গঠন করে, এবং বিএনপির প্রতিষ্ঠার পর থেকে কিন্তু রিফর্মের মধ্য দিয়েই যাচ্ছে। যদি কি ধরনের রিফর্ম অন্য একটা কোশ্চেন আসে বা আমি পরে হয়তো বলবো, এখন এই কোশ্চেনে চলে আসি। বিএনপির গত 16-17 বছর আমি যদি 111 থেকে ধরি, 111 থেকে কিন্তু বিএনপির সংগ্রাম রাজপথে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকারের জন্য সংগ্রাম চলছে। এই 17-18 বছর কিন্তু বিএনপির অভ্যন্তরীণ যে পার্টি অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটার চেয়ে কনসেন্ট্রেশন করতে হচ্ছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। যে কারণে যতটুকু সময় দেয়া প্রয়োজন ছিল সে সময়টা দিতে পারে নাই পার্টির ইন্টারনাল মেকানিজমে, তার চেয়ে দেশের স্বার্থটাকে বেশি ঊর্ধ্বে তুলে ধরার জন্যই বিএনপিকে সময় দিতে হয়েছে। যে কারণে অনেক সময় যে ইন্টারনাল মেকানিজমের অ্যাডমিনিস্ট্রেশনটা সেটা যে টাইট ছিল না। আর এই সুযোগেই অনেকেই আছে, দেখেন আমরা যে এই বিএনপি যারা করে বা যারা রাজনৈতিক দল কর্মী সমর্থক গ্রাসরুট লেভেলে আছে, প্রত্যেকে কিন্তু এই মাটির মানুষ। আজকে একটা ছেলে ছাত্রদল যে করে, ওর বয়স কত 25-27 বছর, সে যখন প্রাইমারি স্কুলে পড়ে তখন থেকে দেখে আসছে আওয়ামী লীগকে, এবং 15-16 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেই দুঃশাসনটা দেখে তার বড় হতে হয়েছে এবং অন্য একটা রাজনৈতিক সেখান থেকে শিখেছে। অফকোর্স আমি সেটাই বলতে চাচ্ছি। শিক্ষা বলতে আমি সেটা বুঝাচ্ছি না, মানে ধরেন দেখ দেখ কর্ম শিখ শিখ ধর্ম, এরকম একটা প্রবাদ আছে না, অনেকটা তো এরকম। চিন্তা করে যে আমার পাশের বাড়ির যে যুবলীগের সেক্রেটারি ছিল সে চাঁদাবাজি করে বিল্ডিং করছে, তো আমি একটা টিনের ঘর করতে ক্ষতি কোথায়? তো এই প্রবণতাটা অস্বীকার করছি না। এই প্রবণতাটাকে স্টপ করার জন্য আপনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের এমন একটা রাজনৈতিক দল দেখান যা আমরা গর্বভরে বলতে পারি যে হ্যাঁ আওয়ার অ্যাক্টিভিস্ট কমিটেড ক্রাইম অর মেড মিস্টেক, সেইটার শাস্তি হিসাবে প্রায় 7,000-এরও অধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সো আমরা বহিষ্কারের পরে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে বহিষ্কারের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে দলের পক্ষ থেকে যে উই হ্যাভ এক্সপেলড দেম ফ্রম দ্য পার্টি, প্লিজ টেক স্টেপস অ্যাকর্ডিং টু দ্য ল। তো আমরা তো বিএনপি তো পুলিশি ভূমিকায় যেতে পারে না। So we are trying to control, we are trying to make things নর্মাল। বাট একটা কথা আমি বিনয়ের সাথে আশ্বস্ত করব বা আমি আপনার মাধ্যমে জানাতে চাই, বিএনপির যে রাজনৈতিক কাঠামো, পার্টিকুলারলি জনাব তারেক রহমান সাহেবের যে নেতৃত্ব, আগামীতে যদি দেশের মানুষ ভোট দেয়
বিএনপিকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ইট ইজ এ আমানত, পবিত্র আমানত। সেই আমানতের খেয়ানত বিএনপি করবেন না এবং দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যতের রাজনৈতিক শাসন ব্যবস্থার জন্য। যেটা বললেন যে পবিত্র আমানত, সে আমানত বিএনপি এর আগে আরো 2বার পেয়েছিল। তো আপনার তো সর্বশেষ যে সময়টা ছিল 2001 থেকে 2006, জি 1/11-এর আগে, আমি সেই সময়কার, যেহেতু আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আপনি সময়টা বিশ্লেষণ করছিলেন, আমি সেই সময়টা বিএনপিকে নিয়ে একটু মানে দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই, যেহেতু অনেক আগের ঘটনা। জি 2006 সালের 18ই নভেম্বর প্রথম আলোতে একটা প্রতিবেদন দেখানো হয়েছিল, মানে তখন আপনারা ক্ষমতায়, যেখানে বলা হয়েছে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হলো কিংবা প্রধান প্রধান রাজনৈতিক দল অংশ নিল কিনা তার চেয়ে বিএনপির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোনো অবস্থা আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা। 1/11 হয়ে যাওয়ার পরে 14ই জানুয়ারি প্রথম আলোতে মতিউর রহমান সাহেব তিনি একটি সম্পাদকীয় লিখলেন, আমি কোট আনকোট করে বলি। তিনি লিখেছিলেন, বিগত 5 বছরে বিএনপি ও 4 দলীয় জোট সরকারের থাকাকালে যেভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেছে, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সবকিছুকে দলীয়করণ করেছে, প্রশাসনের সর্বত্র দুর্নীতির বিস্তার ঘটিয়েছে, তারই পরিণতিতে দেশে সর্বব্যাপী সংকট সৃষ্টি হয়েছিল। এরপর আরো কয়েকজনের নাম উনি উল্লেখ করেছেন, আমি সেগুলো আর এখানে বললাম না। 2001 থেকে 6-এর যে বিএনপি ছিল এবং এখনকার যে বিএনপি, তার মধ্যে কি আদৌ কোনো গুণগত পার্থক্য হয়েছে? নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি তো দেখছি না, এখনো তো সন্ত্রাসী চাঁদাবাজির অভিযোগ উঠছে। হ্যাঁ, অভিযোগ উঠছে। আপনি যদি 2001 প্রমাণও পাওয়া যাচ্ছে। গতকালও দেখলাম একটা বাসের মধ্যে আগুন লাগিয়ে দিল, আলিফ বাসে, সেখানেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কোন লেভেলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে? তৃণমূলের কোন লেভেলের? এখন বর্তমান অবস্থার অনেকে পদধারী নেতাও আছেন। হ্যাঁ, আমি অস্বীকার করছি না। বর্তমান অবস্থার প্রেক্ষিতটা হয়েছে কি, একজন সাধারণ মানুষ, বা আমি যেটা বললাম গত 15 বছর 16 বছর মানুষের মাইন্ড সেট আপ হয়ে গেছে যে আমি ইচ্ছা করলেই একটা জিনিস নিয়ে নিতে পারি। আওয়ামী দুঃশাসনের যে একটা ফলশ্রুতি, দেখেন, আমরা এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সমাজ ব্যবস্থাটাকে ভেঙে ফেলা হয়েছে। একটা সময় ছিল মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, তাদের নেতৃত্বে সমাজ ব্যবস্থা, সমাজটা রান করত। সেটা কিন্তু নাই, চলে গেছে ছাত্রলীগ যুবলীগের হাতে। তো এই অবস্থার প্রেক্ষিতে 1 বছরের মধ্যে ইউ ক্যান নট এক্সপেক্ট টু চেঞ্জ ওভারনাইট এভরিথিং। আস্তে আস্তে সেটাকে সহানুভূতি পর্যায়ে যাবে। আর বিএনপির নাম নিয়ে অনেকেই কিন্তু এই কাজগুলো করছে। হয়তো দেখা যায় যে আওয়ামী লীগের যারা দুঃশাসনের নেতৃত্বে পর্যায়ে ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে, অনেকেই পলাতক অবস্থায় আছে। বাট তাদের যে যারা দোসর ছিল ছোটোখাটো পর্যায়ে, যারা প্র্যাকটিক্যালি এই সমস্ত রাহাজানিগুলা করতো, তারা কিন্তু কম বেশি আছে। তারা জামাত, বিএনপি বা অনেকের সাথে মিশে গেছে, বা অনেকেই ক্রাইমটা করে বিএনপির নাম দিয়ে চলে আসছে। এবং দুঃখজনকভাবে অনেকেই কিছু না করা সত্ত্বেও বিএনপিকে একটা লেভেলিং করার চেষ্টা করছে। আপনি যেটা বললেন 2001 থেকে 2006 পর্যন্ত, দেখুন, একটা দল যখন রাষ্ট্র ক্ষমতায় যায়, আমরা কখনোই সেটা দাবি করা সেন্সিবল হবে না তার প্রত্যেকটা স্টেপসেই শুদ্ধ। আমরা যদি সেভাবে বলি যে সমস্ত বিষয়গুলো হওয়া উচিত ছিল না হয়েছে, আনফরচুনেটলি উই লার্ন ফ্রম দ্যাট মিস্টেক। মিস্টেক নেভার বিন এ প্রবলেম। স্বীকার করবার মতন ম্যাচুরিটিটা তাদের গ্রো করেছে। আমি সেটা বলছি না। মিস্টেক নেভার বিন এ প্রবলেম প্রোভাইডেড ইউ লার্ন ফ্রম দ্যাট মিস্টেক। সো 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি রাষ্ট্র পরিচালনায় যে অবস্থা ছিল, এখন সেটা আরও ফার বেটার হবে। বেটার হবে এই কারণেই বিএনপির মধ্যে অনেক নতুন নেতৃত্ব আসছেন, এবং বিএনপির যে রাষ্ট্র মেরামতের 31 দফা কাঠামোটা ঘোষণা করা হয়েছে, সেটার আলোকে কিন্তু আগামী রাষ্ট্র পরিচালনা হবে। এবং সেই রাষ্ট্র মেরামতের যে 31 দফাটা দেওয়া হয়েছে, এই 31 দফার প্রায় 95% বা 90%ই কিন্তু এখন যে রাষ্ট্র মেরামত, এই রাষ্ট্র মেরামতটা কিন্তু ওইটার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অতএব আগামীর বিএনপির রাষ্ট্র পরিচালনা কেমন হবে সেটা তো আপনি 31 দফার মাধ্যমে বুঝতে পারেন। ইট ইজ আওয়ার পলিটিক্যাল কমিটমেন্ট 31 দফার বাস্তবায়ন। গ্র্যাজুয়ালি উইল ডু ইট। এই যে ধরেন 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার কেউ একক ব্যক্তি থাকতে পারবেন না, সেটা কিন্তু জনাব তারেক রহমান জানিয়েছিল ঐক্যমত্য কমিশন। না, আপত্তি জানাই নাই। যদি কিন্তু দিয়ে রাজি হয়েছে, যদি কিন্তু রাজি হয়েছে। এটা তো 2023 সনের 11ই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবই সর্বপ্রথম, এই যে দেখেন আইডিয়াটা কার? চেয়ারম্যান সাহেবের। তিনিই বলেছেন যে 10 বছরের বেশি একাধারে কেউ থাকতে পারবে না। হ্যাঁ, সেটার ধরন কিছুটা চেঞ্জ হয়েছে। দিস ইজ উই ওয়েলকাম। আমরা একটা প্রস্তাব দিলাম, সেই প্রস্তাবটার সাথে যদি আপনি সংযোজন বিয়োজন করে এর চেয়ে বেটার হয়, সেটা তো এইটাই তো হচ্ছে বিএনপির সৌন্দর্য। বিএনপির বিউটিটাই হচ্ছে দে ক্যান অ্যাকসেপ্ট ক্রিটিসিজম, দে ক্যান লার্ন ফ্রম দেয়ার মিস্টেক, দে ক্যান
introduce new thing and accommodate your opinion. This is BNP, একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমি বিএনপি রাজনীতিতে আবার আসবো একটু পরে, আমি একটু 21 আগস্টের গ্রেনেড হামলা এবং 10টা অস্ত্র মামলাটায় চলে যেতে গেলাম। এই মামলাগুলি পলিটিক্যালি হয়তো ছিল না, সেসব তর্কের বাইরে যেই যদি আমি বলি, ঘটনা দুটো তো ঘটেছে নিশ্চয়ই, এবং যারা আসামি ছিলেন সবাই খালাসও পেয়ে গিয়েছে। জি। তাহলে এই ঘটনাটা ঘটালো কারা? এই ঘটনাটা কে ঘটালো, আমি যদি 21শে আগস্ট, ইনফেমাস 21শে আগস্ট দিয়ে শুরু করি। আমি আজকে এইখানে বসেও যে 24 জন মারা গিয়েছিলেন, সেটার জন্য এখনো কিন্তু আমরা সকলেই শোকাবহ। কোনো রাজনৈতিক সমাবেশে এরকম হওয়া উচিত না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ এবং আমরা গণতন্ত্রটাকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি। এই ধরনের সিভিয়ার একটা ক্রাইম, হিনিয়াস ক্রাইম, নিশ্চয়ই সেটার বিচার হওয়া উচিত ছিল। কায়সার খান, আমি দুঃখিত আবার একটু ইনফ্যাক্ট করে নিই। 2004 সালের 21 আগস্ট যখন ঘটনাটা ঘটলো, বিএনপি তখন ক্ষমতায়। জি। আমি একটু দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই যে এরপর বিএনপি কি করেছিল। তার পরের দিন আওয়ামী লীগ মামলা করতে গিয়েছিল, পুলিশ তা নেয়নি, পুলিশ বাদী হয়ে সেই মামলাটি করেছিল। এবং তার পরের দিন অর্থাৎ 22 আগস্ট বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনকে নিয়ে 1 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। 40 দিনের মাথায় তার 162 পৃষ্ঠার একটা তদন্ত প্রতিবেদন জমা দেন, যেখানে বলা হয় একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। তার 10 মাস পর 2005 সালের 9 জুন, বিএনপি তখনও ক্ষমতায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার বীরকোট গ্রামের জজ মিয়াকে সিআইডি আটক করে 164 ধারায় জবানবন্দি নেয়। তিনি সেখানে পরিষ্কারভাবে বলেছিলেন তিনি কখনো গ্রেনেড দেখেননি, তবে 5,000 টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে তিনি অন্যদের সাথে হামলায় অংশ নেন। 2006 সালের 21শে আগস্ট, তখনও বিএনপি ক্ষমতায়, তার মা জোবেদা খাতুন বলেন জজ মিয়াকে আটকের পর তার পরিবারকে সিআইডি মাসিক ভাতা দিয়ে আসছে এবং জজ মিয়াকে রাজসাক্ষী করা হয়েছে। এবং সেই সময় বিএনপির পক্ষ থেকে বারবার এক ধরনের প্রচারণাও ছিল যে হাসিনা নিজেই তার সমাবেশে বোমা হামলা চালিয়েছেন, কারণ তিনি তো মরেননি। আপনার কি মনে হয় না যে বিএনপি সেই সময় যদি এক্সটেন্সিভলি এই মামলাটি পরিচালনা করতো তাহলে হয়তো এত নাটকই হতো না? কারণ আপনার হোমওয়ার্কটা আই সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট ইউর হোমওয়ার্ক, বাট আমি আপনার হোমওয়ার্কের সাথে অত্যন্ত বিনয়ের সাথে কিছু সংযোজন করতে চাই। আপনি একটু দয়া করে লিখেন, অন্য একবার বলবেন। সেটা যেমন আপনার ওই হোমওয়ার্কের মধ্যে যদি এইটা থাকতো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন সরকার FBI কে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে, এটা আসেনি, FBI কে বাংলাদেশে এনেছিলেন, স্কটল্যান্ড ইয়ার্ডকে এনেছিলেন এবং এই দুইটা তদন্ত সংস্থা শেখ হাসিনার কাছে গিয়েছিলেন এবং তার জবানবন্দি নিতে চেয়েছিলেন। কিভাবে হলো, যখন ব্যর্থ হলো তখন আপনার ওনার যে গাড়িটা ছিল, যে জিপটা ছিল, জিপ ইন কোয়েশ্চেন, সেটার ফরেন্সিক এভিডেন্স নেওয়ার জন্য ওনারা প্রচেষ্টা চালিয়েছিলেন। শেখ হাসিনা ওয়াজেদ ডিনাই করেছিলেন। তো এর পরবর্তীতে যখন কাউকে সংবাদ, এই হোমওয়ার্কটার মধ্যে এই দুইটা আনিয়েন যে FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডকে এনেছিল তদন্তের স্বার্থে এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তদন্তটাকে গ্রহণযোগ্য করার জন্য। ইট হ্যাজ বিন ডিনাইড বাই শেখ হাসিনা ওয়াজেদ অ্যান্ড আওয়ামী লীগ। তারপরে অন্য স্টেপগুলো নেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনার যে স্টেপগুলো বলেছেন সেইগুলো নেওয়া হয়েছে। দেখুন, আমি মনে করি যে এইরকম একটা হিনিয়াস ক্রাইম যার তদন্তটা হওয়া, বিএনপি কি দায় রাখতে পারে এর? মানে যেহেতু তারা সরকারে ছিল তখন এবং তাদের সময় প্রধান বিরোধী দলের নেতার বিরুদ্ধে এরকম হামলা, দলগতভাবে তো বিএনপি তাৎক্ষণিকভাবে সেটার সমবেদনা জানিয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে ওনার বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন কমফোর্ট দেওয়ার জন্য। কেন এই কোশ্চেনগুলো আসছে এই কারণেই, আমি যেহেতু এনেছেন, আমি এই মামলার একজন আইনজীবীও বটে। 21 আগস্টের মুক্তাঙ্গনে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল বিকাল 4টার সময় এবং ডিএমপি থেকে অনুমোদন নেওয়া হয়েছিল মুক্তাঙ্গনে এবং সমস্ত ডিএমপির ডিপ্লয়মেন্ট ছিল হলো মুক্তাঙ্গনে। অল অন এ সাডেন 30 মিনিটস আগে 3:30-3টার দিকে তখনকার বিরোধী দলের নেত্রী ফোন করে সবাইকে বললেন যে না, আমরা আমাদের অফিসের সামনে করব এবং ট্রাকের উপরে হলো, মঞ্চ কিন্তু থাকলো না, ট্রাকের উপরে করলেন। এবং এই কেন এই হাফ অ্যান আওয়ারের শিফটিংটা হলো, দ্যাট ইজ কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, কুলদীপ নায়ার ভারতের একজন প্রখ্যাত সাংবাদিক, উনি কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে অনেকগুলা পয়েন্ট বের করেছিলেন যে কার স্বার্থে কেন হঠাৎ করে নেওয়া হলো। আজকে আমি আপনাকে হাম্বল রিকোয়েস্ট করব, যদি সুযোগ থাকে, জনাব কাদের সিদ্দিকী সাহেব, ওনাকে একদিন এই ব্যাপারে জিজ্ঞেস করবেন। তিনি তখন পার্লামেন্ট মেম্বার, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ
অনেকেই এটার সাথে ইনভলভ আছে। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এই বিএনপির দাবি না এই রহস্য কি কোনোদিন উন্মোচিত হবে বলে হওয়া মনে হয় উচিত আপনার? ছিল, হওয়া এখন উচিত কি আর ছিল। সুযোগ আছে? না, আমি বলছি হওয়া উচিত ছিল। আমার কাছে মনে হয় শেখ হাসিনা ওয়াজেদ নিজে চাননি। কেন চাননি আমি বলি, জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পূর্ণ ব্যক্তিগত গ্রাজের কারণে, পরশ্রীকাতরতার কারণে, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা জড়িত করা হয়েছিল। কিভাবে? 3টা চার্জশিট দেয়া হলো, 3টে চার্জশিটে কিন্তু তারেক রহমান সাহেবের নাম ছিল না। তৃতীয় চার্জশিট দেওয়া হয়েছিল 111-এর সময়, যে 111-এর সরকার সবচেয়ে হস্টাইল সরকার ছিল জনাব তারেক রহমান সাহেব তথা বিএনপির জন্য। এই চার্জশিটটা দেওয়ার সময় আপনি জানেন নিশ্চয়ই যে চার্জশিট দিতে গেলে ভিকটিম এবং সাক্ষীদের আন্ডার দ্য সিআরপিসি 161 নিতে হয়। হ্যাঁ, তাদের সাক্ষ্য নিতে হয়। শেখ হাসিনা ওয়াজেদ সহ, আব্দুল জলিল সহ আওয়ামী লীগের 43 জন নেতাকর্মীর সাক্ষী নিলেন, ইনক্লুডিং শেখ হাসিনা, নিয়ে চার্জশিটটা জমা দিলেন। সেই সাক্ষীতে শেখ হাসিনা ওয়াজেদ কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। তার দেয়া জবানবন্দি সে কখনো তারেক সাহেবের নাম বলেননি। তিনি কখন বললেন? 2008-এর ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে 2010-এ গিয়ে পার্লামেন্টে বললেন যে এই মামলায় তারেক রহমান সাহেব জড়িত। তারপরে নতুন করে চার্জশিট হলো, মুফতি হান্নান ছিলেন কন্ডেম সেলের আসামি, তাকে সেই কন্ডেম সেল থেকে সরাসরি 167 দিন রিমান্ডে নিয়ে তারেক রহমান সাহেবের নামটা আনা হলো। কিভাবে? যে XYZ গেছে হাওয়া অফিসে গিয়ে ওনার সাথে দেখা করেছে, উনি বললেন যে ওনাদের সাথে যোগাযোগ করেন। এই আমরা যদি কনসিডারও করি ফর দ্য আর্গুমেন্ট সেক, দেয়ার ইজ নো অফেন্স এগেইনস্ট দ্যাট স্টেটমেন্ট। তারপরেও যেহেতু মুফতি হান্নানের স্বীকারোক্তি প্রত্যাহারের জন্য পরের দিনে অনুরোধ করিয়েছেন, ওরা ভাবলো যে মুফতি হান্নানকে যদি ডকে তোলা হয় তাহলে ইন্টারোগেশন করলে থলের ফাঁসি হয়ে গেল। হ্যাঁ, না, ফাঁসিটা কখন হলো? 21শে আগস্টের মামলার রায়ের আগে ফাঁসি দিয়ে দিল, যেন মুফতি হান্নান তার জবানবন্দি আদালতে না দিতে পারেন। তো আমি মনে করি শেখ হাসিনা ওয়াজেদ বা আওয়ামী লীগ চাননি 21শে আগস্টের মামলার বিচার হোক, যে কারণে এই ধরনের নাটক করে জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্কিত করার অপচেষ্টার অংশ হিসাবে ওনাকে আপনারা যদি ক্ষমতায় যান আবার এই মামলাটাকে রিভাইভ করবেন নাকি, চেষ্টা করবেন নাকি বের করার? কি হয়েছে? দেখুন, যে কোনো ক্রাইমেই ক্রিমিনাল অফেন্স যে কোনো সময় তদন্ত হতে পারে, এবং এটা পুলিশ, সিআইডি তাদের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এটা একটা হিনিয়াস ক্রাইম সংগঠিত হয়েছে, সেই হিনিয়াস ক্রাইমের তদন্ত করা, প্রকৃত অপরাধীদের বের করা রাষ্ট্রের দায়িত্ব। আমি এইবার 10টা অস্ত্র মামলায় চলে যেতে চাচ্ছিলাম, এবং সেই 10টা অস্ত্র মামলা, এটাও 2004 সালের এপ্রিলের ঘটনা, এবং 2007 সালের 10 নভেম্বর চট্টগ্রামের একটা আদালত সেই ঘটনাটার অধিকতর তদন্তের সুপারিশ করেছিল। তখন অবশ্য 111-এর গভর্নমেন্ট ছিল, এবং সেই সময় 10টা অস্ত্র মামলার ঘটনাটি যখন ঘটেছিল, ডিজিএফের তৎকালীন যিনি মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল সাদিক হাসান রুমি, তিনি আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বলেছিলেন বিষয়টি তিনি খালেদা জিয়াকে জানালেও তিনি ব্যবস্থা নেননি, এবং এই মামলাতেও যাদের ফাঁসি হয়েছিল সবাই খালাস পেয়ে গেল। এটারও কি কোনো সুরাহা হবে না? প্রত্যেকটা ক্রাইমেরই সুরাহা এটা আপনাদের সময় ঘটনা। হ্যাঁ, প্রত্যেকটা যার সময়ে ঘটনা হোক, রাষ্ট্রের দায়িত্ব যে কোনো একটা ক্রাইমের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা। যে অবস্থায় যে কোনো ক্রাইমই হোক, যখন যার সময়ই হোক, প্রত্যেকটা ক্রাইমেরই বিচার হওয়া উচিত। ইলিয়াস আলীর গুম হয়েছে যেমন, সেটার জন্য বিচার হওয়া উচিত। গত 15 বছরে যে ফেসিস্ট হাসিনা যা করেছে তার বিচার হওয়া উচিত। কার সরকারের সময় কতটুকু হয়েছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ এ পলিটিক্যাল নেচার, বাট ক্রাইমের বিচারটা হওয়া উচিত। 10 ট্রাক অস্ত্র মামলার কথা যেটা বলেছেন, আমি জানি না যে জেন্টলম্যান এই তথ্যটা যার বরাতে দিয়েছেন আমার নজরে আসেনি। আপনার তখন তো ওনাদের অনেককেই টর্চারের মাধ্যমে, মুফতি হান্নানের মতো মানুষের মতো টর্চারের মাধ্যমে অনেকে জবানবন্দি অনেকভাবে চালিয়ে দেয়া হয়েছে। যেমন শেখ হাসিনা গর্বভরে বলতেন, আপনাদের সময় নিয়োগ হয়, যদিও তিনিও বোধহয় পরবর্তীতে তারেক রহমানের সাথে হস্টাইল আচরণ করেছিলেন। আমি তা জানি না ব্যক্তিগতভাবে। আমি যেটা বলছি যে হাসিনার রেজিমের সময় অনেক মানুষকে অনেক কথা বলাতে বাধ্য করা হয়েছে। হাসিনা নিজেই সবসময় মিথ্যা। এটা 111-এর সময়কার ঘটনা, ওই সময় উনি সাক্ষী। হ্যাঁ, তাইলে তো আরো বেশি প্রয়োজন ছিল, কারণ তখন তারেক রহমান সাহেব বা বিএনপিকে অ্যাসাসিনেশন করার জন্য তো জনাব তারেক রহমান সাহেবকে তো ব্রুটালি টর্চার করা হয়েছিল। হ্যাঁ, আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। এত তাড়াতাড়ি? আমি একটু নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানটা একটু বুঝতে যাচ্ছিলাম, এই কারণেই যে 91 সালে যখন আপনারা ক্ষমতায় গেলেন, যাওয়ার পরে মানে প্রথম আপনারা যেটাকে আপনারা বলছেন পবিত্র আমানত, প্রথমবার সেই পবিত্র আমানত পাবার পরে 93-এর 2 ফেব্রুয়ারি মিরপুরে একটি উপনির্বাচন হয়েছিল প্রশ্নবিদ্ধ, 94-এর 20 মার্চ মাগুরা উপনির্বাচন হয়েছিল,
আমি দর্শকদের যেতে এত আগের ঘটনা হয়তো মনে থাকবে না, সে সময় যিনি প্রধান নির্বাচন মনে না কমিশনার থাকার ছিলেন, কারণ আছে, অনেক আগে, আমি তার কোট আনকোট কথা বলি, তিনি বলেছেন বর্তমান অবস্থায় আবারও সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না বলে আমার ধারণা, এবং তার উপস্থিতিতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় সেজন্য তিনি চলে গিয়েছিলেন। এবং তারপর যখন আপনারা দ্বিতীয়বার সেই পবিত্র আমানতটি পেলেন, পাবার পরে তত্ত্বাবধায়ক সরকার আসবার সময় কে এম হাসানকে প্রধান বিচারপতি করবার জন্য তার বয়স মানে 65 থেকে বাড়িয়ে 67 করা হয়। সেই বিচারপতি কে এম হাসান, যদিও আমি এর আগে অ্যাটর্নি জেনারেল আমার অনুষ্ঠানে এসেছিলেন, তিনি বলেছিলেন তিনি বিএনপির সদস্য নন। পরবর্তীতে আমি চেক করে দেখেছি যে না, তিনি বিএনপির একেবারে প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য ছিলেন, রাইট, প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, জিয়া রহমানের সময় তিনি ইরাকের রাষ্ট্রদূত ছিলেন, এবং তিনি নির্বাচনের প্রার্থী হবার জন্য বিএনপির থেকে একবার মনোনয়নও চেয়েছেন। সেটা আমার জানা নেই, বাট অন্য জিনিসগুলো জানি, হতে পারে। এবং তা আপনার কি মনে হয় না যে বিএনপি যদি আসলে সুযোগ পেত, তারা ওই নির্বাচন নিয়ে এসবই করে বেড়াতো, পরবর্তীতে সুযোগটি পায়নি দেখেই আসলে পরবর্তীতে এখন আমার কোশ্চেন হলো, কে এম হাসান সাহেবের সাথে কম্পেয়ার করেন ওবায়দুল হাসান শাহীন সাহেবের, আপনি মার্ক করেন এজ এ জাস্টিস, তারপরে আমি আমার প্রশ্নের উত্তর দিব। কে এম হাসান সাহেব যখন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকে নিয়ে অভিযোগ নেই, আমি সেটা বলছি না। তার মানে কি আমি বা আপনি একজন একটা রাজনৈতিক দল করতে পারে, রাজনৈতিক দলের সদস্য, দ্য মোমেন্ট ইউ টেক অফিস আন্ডার ওথ, তখন যদি আপনি সেই আপনার রাজনৈতিক দলের ছিটে ফুটা রিফ্লেকশন করেন, ইউর ইন্টিগ্রিটি, ইউর অনেস্টি, ইউর চেয়ার উইল বি ইন কোয়েশ্চেন। আমি এই কারণেই বললাম কে এম হাসান সাহেবের সাথে ওবায়দুল হাসান নামে মিল আছে, একটু কম্পেয়ার করেন, দেন আই উইল আনসার ইউর কোয়েশ্চেন। আর অন্য যে বিষয়গুলো বললেন, দেখেন 91 থেকে 96, 2001 থেকে 2006, ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনি যদি 79 থেকে বিএনপির কার্যক্রম ফলো করেন, এই বাংলাদেশ বিনির্মাণে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, আমি সেটাকে বলছি না যে আমরা সহি শুদ্ধ শতভাগ, মিস্টেক হতে পারে, প্রোভাইডেড ইউ লার্ন ফ্রম দ্যাট মিস্টেক। শহীদ জিয়া এই বিএনপির নেতৃত্বে বাংলাদেশে কিন্তু আপনার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। আজকের যে অর্থনীতির বুনিয়াদ, গার্মেন্টস এবং ফরেন যে আপনার রেমিটেন্সটা পাচ্ছি, শহীদ জিয়ার অবদান। তারপরে আপনার এই যে ধরেন শিল্পকলা, এই যে আমরা কথা বলছি, এই যে প্রেস ক্লাব, অর্থাৎ রাষ্ট্র বিনির্মাণের অন্যতম সিপাহসালার বা পাইনিয়ার হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। চায়না সহ মিডল ইস্ট অনেক দেশই বিএনপিকে তখন রিকগনাইজ করেননি। তিনি তার কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক বিশ্ব পরিমণ্ডলে বিএনপিকে অন্যতম একটা জায়গায় নিয়ে গেছেন। 91 থেকে 96 তার সময় নির্বাচন নিয়ে আমি প্রশ্ন তুলছি, আমি তুলছি যখন গণতান্ত্রিক ব্যবস্থা 91 থেকে 96 মুক্তবাজার অর্থনীতি কার সৃষ্টি? বেগম খালেদা জিয়ার। ভ্যাট ইন্ট্রোডিউস করে রাষ্ট্রের অর্থকে আজকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যে সাইফুর রহমান মরহুম সাইফুর রহমান সাহেবকে হাসিনা অর্থমন্ত্রী করতে চেয়েছিলেন। সেই দিকটার সাথে ওই তখনকার সময়ে যদি কিছু কম বেশি মিস্টেক হয়ে থাকে, মানুষের তো এটা নিয়ে ভয় কাজ করতে পারে না, কাজ করাটা তো স্বাভাবিক। মানে মানুষের ভয় কাজ করবে না আমার দৃঢ় বিশ্বাস, কারণ এর চেয়ে ভীতি থেকে ভীতিকর কাজ এই গত 15 বছর অনেক হয়েছে। মানুষ সেখান থেকে শিখেছে, তারা যদি আরো ভীতিকর কিছু করে বসে। বিএনপি যেহেতু যে সময় পাওয়ারে ছিল তখনই ভীতিকর ওই রকম পর্যায়ে কিছু করে, বরঞ্চ বিএনপি শিখেছে বা শিখছে ভীতিকর কাজ করলে দেশ ছেড়ে পালাতে হয়। আচ্ছা, পরিষ্কার। আমি এবার একটু বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে যদি চলে আসি, খুব সংক্ষেপে এটার উত্তর জানতে চাই। মানে আগে তো রাজনৈতিক বিবেচনায় মামলা হতো, মামলা উঠে যেত। এবার এই 5 আগস্ট পরবর্তী সময় আমি দেখলাম ডক্টর ইউনূসের মামলা উঠে গেল, আমি দেখলাম জামাতের এটিএম আজহার খালাস পেয়ে গেলেন, আপনাদের নেতাকর্মীরা খালাস পেয়ে যাচ্ছেন। মানে বিচার বিভাগ কি এখনো স্বাধীন আছে? আমি ডক্টর ইউনূস স্যারের মামলার ব্যাপারে জানি না, আই এম নট লয়ার অফ হিম। আর আজহার সাহেবের মানুষজন যদি প্রশ্ন করে, প্রশ্ন ওঠাটা স্বাভাবিক কিনা? না, স্বাভাবিক আমি মনে করি না খুব বেশি স্বাভাবিক, বিকজ এই সময়ের বিশেষ করে এই স্ট্রেচারের মানুষ যারা ছিলেন প্রত্যেককেই অত্যন্ত মোটিভেটেড ওয়ে, আল্টেরিয়ার মোটিভ নিয়ে, অর্থাৎ অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে শেখ হাসিনা ওয়াজেদ উনাদেরকে মামলায় ঢুকিয়েছিলেন। এটিএম আজহারের আমি তো সেটাই বলবো যে এই ধরনের স্ট্রেচারের যারা ছিলেন প্রত্যেকেই, যেমন আপনি যদি এটিএম আজহারের কথা বলেন তাহলে আরেকজনকে প্রথম যাবজ্জীবন দিল, তারপর শাহবাগে আন্দোলনের পরে ফাঁসি দিল, তার মানেটা কি? মোটিভেটেড। ইট হ্যাজ বিন প্রুভড and established all the cases that were lodged against the political activist
আর হাইলি পলিটিক্যালি মোটিভেটেড অ্যান্ড উইথ অ্যান আলটেরিয়ার মোটিভ কেসগুলো করা হয়েছিল এবং বিচারগুলোও করা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যদি বলেন, উনার মামলায় উনি নিজে বক্তব্য প্রদান করতে পারেননি, বিচার হয়েছে 5 বছরের সাজা। এই আমাদের সাবকন্টিনেন্টের ইতিহাসে নেই সাজাকে হাইকোর্টে এসে বৃদ্ধি করে কমিয়ে দে, আর হাইকোর্টে এনায়েত সাহেব 5 বছরেরটা 10 বছর করলেন। তারেক রহমান সাহেবের কথা তো আমি বললাম, মানি লন্ডারিং ইনি ট্রায়াল কোর্ট থেকে মুক্তি পেলেন, অর্থাৎ নির্দোষ প্রমাণিত হলেন, হাইকোর্টে এসে সাজা হলো। তো এইরকম পলিটিক্যাল নেচার, পলিটিক্যালি ওনারা শাস্তি দিয়েছেন আমি আদালতকে। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, মানে এটা ব্যক্তিগত প্রশ্ন প্লিজ। আমি আপনার ইন্টারভিউতে দেখছিলাম, আপনি বলছিলেন যে আমি একটা নিম্নবিত্ত পরিবারের কৃষকের সন্তান জি ছিলাম, খুব প্রাউডলি আমি এটা বলছি। এবং সেখান থেকে এখনো আছি সেখান থেকে আজকে মানে আপনাকে দেশের বহু মানুষ চিনে, আপনি বিএনপির একটা উচ্চ পর্যায়ে চলে গেছেন, ব্যারিস্টার হিসেবে সেন্ট্রাল কমিটিতে আছেন, এবং ব্যারিস্টার হিসেবে আপনার সাফল্য ঈর্ষণীয়। কখনোই কি অবাক লাগে, মানে মনে হয় যে বা ওইখান থেকে এ পর্যন্ত আসার জার্নিটা মানে খুব অবাক করা মনে হয় নাকি? আপনার রুট কি এখনো সেখানেই রয়ে গেছে? আমার রুট এখনো সেখানেই। আমার বাবা একজন আপাদমস্তক কৃষক ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ বেহেশত নসিব করুক। আমার প্রকৃতপক্ষে রাজনৈতিক বা সামাজিক সংস্কারের জন্য কাজ করা এটা আমার বাবার মাধ্যমে হাতে করি। আমি যখন ক্লাস 5-এ 6-এ পড়ি তখন তিনি আমাকে ছোটদের শেরে বাংলা, ছোটদের হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, হ্যাঁ, ছোটদের মহাত্মা গান্ধী, ছোটদের মোহাম্মদ আলী জিন্না এগুলো পড়াতেন। তো তখন থেকে রাজনৈতিকভাবে আমার একটা আগ্রহর জায়গা তৈরি হয়েছে। তাছাড়া আমার বাবাও লোকাল গভর্নমেন্টের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন, এবং রাজনৈতিক পরিমণ্ডলে উনি অনেক দিন বিচরণ করেছেন স্থানীয় রাজনীতিতে। যে কারণে এই পর্যন্ত আসাটা নিশ্চয়ই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি আমার বাবা মার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, এবং ওনারা আমাকে ছোট থেকেই, যেমন আমি এই স্মৃতিচারণটা আরেক জায়গায় করেছিলাম, আমি যখন প্রত্যেকে আমি আপনি হাতের নামটা শিখাই না কিভাবে লিখতে হবে, তো আমার মা আমার বাবা লেখাটা শিখিয়েছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, এবং আমি আমাদের টিনের ঘরে লিখে রাখতাম যে কৃতি মায়ের কৃতি সন্তান ব্যারিস্টার কায়সার কামাল। সেটা আমি না বুঝে, তখন তো মানে বুঝতাম না হোয়াট ইজ ব্যারিস্টার এট ল, বাট আমার দাদার ইচ্ছা ছিল, বাবা পারেননি, বাবা আমাকে চেষ্টা করেছেন, আল্লাহর রহমতে কামিয়াব হয়েছে। আমি অত্যন্ত গর্ববোধ করি একজন কৃষকের সন্তান হয়ে। আপনি প্রচুর ফিলান্থ্রপিও করেন, আমি দেখছিলাম চিকিৎসার খরচ দিচ্ছেন। এইটা আমার বাবার চিকিৎসার খরচ না, ঠিক আমি ধরেন প্রায় 800-900 মানুষের, না কয়েক হাজার মানুষের চোখের চিকিৎসা করানো, প্রায় 1500 মানুষের চোখের অপারেশন করাচ্ছেন, টিউমার, তারপরে ক্যান্সার, হ্যাঁ, ঘর তুলে দেয়া, এই সমস্ত ফিলান্থ্রপিক কাজ আমরা বংশানুক্রমিকভাবে করে আসছি। কিন্তু সেগুলোতে আবার লেখেন কেন যে তারেক রহমানের নির্দেশনায়? মানে এটা তো আপনি নিজেই করছেন। আমি নিজেই করেছি, তারেক রহমান সাহেব অনুপ্রেরণা জুগিয়েছেন। কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা আপনি মনে করিয়েছেন, আমার উদ্যোগে হচ্ছে, বাট তারেক রহমান সাহেব 8ই অগাস্ট, 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট রেজিম বিদায় হলেন, 8ই অগাস্টে আমাদের পল্টনে একটা বক্তব্য দিয়েছিলেন যে এখন থেকে এতদিন বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছে, এখনকার বিএনপি হবে মানুষের জন্য বিএনপি, আত্মমানবতার সেবায় বিএনপি পাশে দাঁড়াবে, সেটাই আমার নির্দেশনা। তো যেহেতু আমার নেতার নির্দেশনা, সেই বক্তব্য আমাকে আরও অনুপ্রাণিত করেছেন, যে কারণে জনাব তারেক রহমান সাহেবের এই নির্দেশনাটা আমি আরেকটা কারণে দিই, ফিলান্থ্রপিক কাজগুলো আমি ওনার নির্দেশনার আলোকে পারিবারিকভাবে করে আসছি, সেটাকে মোর এমফাসাইজ দিচ্ছি এই কারণেই যেন আমার মতো অন্যান্য কনস্টিটিউয়েন্সি বেস যারা পলিটিক্স করে তারা যেন জনাব তারেক রহমান সাহেবের এই আহ্বানটাকে মেনে নিয়ে বা অন্তরঙ্গ করে তারাও যেন এই কাজগুলো করে। দেখুন, আমরা রাজনীতি করি আলটিমেটলি তো মানুষের জন্য। সো আমি এই ফিলান্থ্রপিক কাজগুলো অনেক আগেই করেছি, কিন্তু পরবর্তীতে আর আওয়ামী দুঃশাসনের সময় আমি পারিনি। আমি চক্ষু শিবির করতে গিয়ে আমাকে চলতে আসছে সুযোগ আসছে না, আমি এটা সুযোগ আসছে, আমি এটা শুধু আমার জন্য না, আমরা যারা রাজনীতি করি পার্টিকুলারলি তৃণমূল লেভেলে প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকে, বা আমি সবসময় বলি যে একটু চেষ্টা, একটু প্রচেষ্টা এনে দিবে সার্থকতা বা এনে দিবে স্বাবলম্বিতা। তারেক রহমান সাহেব এটা বলেছেন। আমরা যদি যার যার জায়গা থেকে একটু, ধরেন আমার পাশের বাড়ি, যেমন আজকে এখানে আসার আগেও আমি সিভিল সার্জন সাহেবকে অনুরোধ করলাম, আমার পাশের একটা গ্রামের ছেলে, তার অপারেশন করতে
1.5 মাস পরে টাইম দিয়েছে মরণাপন্ন, ওনাকে রিকোয়েস্ট করে আমি ভর্তির ব্যবস্থা করলাম, চিকিৎসার ব্যবস্থা করলাম। তো এইগুলা কাজ কিন্তু জাস্ট আপনার সদিচ্ছায় যথেষ্ট। এই সদিচ্ছাটা যাতে আসে প্রত্যেকের কাছে, সেটা আমি সবসময় আহ্বান জানাই। আমরা তো মানুষের জন্য পলিটিক্স করি, আমার নিজেদের জন্য না, তো মানুষের জন্য। ব্যারিস্টার কায়সার কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আরও কথা বলতে ইচ্ছা করছিল, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আরেকটু আলোচনা করতে পারলে আমার ভালো লাগতো, মানুষজন অনুপ্রাণিত হতো। তবে আজকে এখানে শেষ করতে যাচ্ছি, যদি অনুমতি দেন। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। চ্যানেল 24 পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই সাথে দর্শক শ্রোতা যারা আছেন তাদের প্রতি সালাম জানাচ্ছি। আর একটা কথা বলবো যে বিএনপি এমন একটা দল, বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন বিএনপি আগামী দিনের যে মানবিক রাষ্ট্র ব্যবস্থার জন্য হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে, ইনশাল্লাহ বিএনপি যদি সুযোগ পায় সেই মানবিক রাষ্ট্রটা মানুষ দেখবে ইনশাল্লাহ। আমরা সেই প্রত্যাশায় রাখছি। এবং দর্শক, এর সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।